নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতার। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো। 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশ ফাঁড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা। খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার এই ঘটনা। নাবালিকাকে ধর্ষণ করে খুন, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশ ফাঁড়িতে আগুন, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। টিউশন থেকে মেয়েকে আনতে গিয়ে মেয়েকে খুঁজে পাননি বাবা। সারা রাত নিখোঁজ থাকার পর সকালে বাড়ির কাছেই পুকুরে মেলে দেহ। কুলতলির মহিষমারি এলাকার ঘটনা। বিকেলে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম, ওর বাবা বললো ঘরে আসেনি, সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। আসলো ও বাবা ঘর ভিতরে বাজারে গেল, গিয়ে দেখলো আসেনি, পাইনি। অপরাধীকে প্রশাসন নয়, আমি শাস্তি দেবো, আমার হাতে তুলে দিক। আর সেটা যদি না পারে প্রশাসন চুরি পরে বসে থাকুক, চুরি যদি না কিনতে পারে আমি টাকা দেব, আমার হাতে তুলে দিতে হবে প্রশাসনকে, অপরাধীকে। সিসিটিভি ক্যামেরাটা ওর বাবা দেখতে চেয়েছিল যে আমার বাচ্চারা নাকি সাইকেলে উঠেছে, আমি একটু সাইকেলে উঠেছে, কোথায় নিয়ে গেছে একটু দেখতে চাই, উনি দেখায়নি। বলে কারেন্ট চলে গেলে নাকি উড়ে যায় সব, আমি বিশ্বাস করি না। প্রধান এটা আমার সাহায্য করে। নাবালিকার পরিবার মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদের হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তদন্তে কি করেছে না করেছে জানি না। হ্যাঁ, থানায় ক্যাম্প পেতে রিপোর্ট নেয়নি। পুলিশ বলেছিল কুলতলি থানাতে যেতে। ওর বাবা বলেছিল কি যে মিসিংটা তো হয়েছে আমার জয়নগর থানায় থেকে, তাহলে আমি আপনাদের কাছে আসবো না তো কাদের কাছে আসবো। আমরা জয়নগর থানাতে যাই বেলা 12:30 নাগাদ, ওখানে রিপোর্ট নিয়ে। ঘটনার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে জয়নগর কুলতলির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। বিক্ষোভের ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এলাকায় গেলে বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলকে তাড়া করে বিক্ষোভকারীরা। সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতা টিভি। সকাল পেরিয়ে দুপুর গড়ালো এবং সন্ধ্যে 6টার পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বারুইপুরের পুলিশ সুপার এবং পরিবারকে সহযোগিতা করছি, দ্রুত তদন্ত শেষ হবে জানিয়েছেন এসপি পলাশচন্দ্র ঢালি। কিছু অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেছেন এসপি এবং নাবালিকার বান্ধবীর বয়ানের ভিত্তিতে ধৃত এবং এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খুঁটিয়ে দেখি কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিল রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল। ওই মেয়েটির যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা।
কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45 বাড়ির লোককে আমরা ইন্টিমেট করার পর অ্যারাউন্ড 2:55 আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটার একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। নাবালিকা ধর্ষণ খুনে রণক্ষেত্র কুলতলি, বিধায়ককে তারা, সাংসদকে গো ব্যাক স্লোগান শোনানো হয়। পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, বিরোধীদের নিশানায় শাসক দল। রাজ্যে 355 ধারা প্রয়োগের দাবিতে কেন্দ্রকে চিঠি। রবিবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে কুলতলিতে ধুন্ধুমার, দফায় দফায় উত্তপ্ত কৃপাখালী হালদারপাড়া এলাকা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাঁদানে গ্যাস। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। সকালে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এলাকায় পৌঁছলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ককে তাড়া বিক্ষোভকারীদের। পরে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলকে দেখে গো ব্যাক স্লোগান। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে একযোগে বিক্ষোভ দেখান বাম ও বিজেপির কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছন বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। নাবালিকার দেহ সংস্করণের দাবি অগ্নিমিত্রা পালের। ये सरकार, ममता बनर्जी का सरकार, जो हर वक्त कोशिश करता है धर्षक और दुष्कृति को प्रोटेक्ट करने के लिए ताकि उन लोग का फांसी ना हो, आज ये इसी केस में वैसा ही होगा। इसलिए हम लोग चाहते हैं कि इसका बॉडी प्रिजर्व हो, पोस्टमार्टम हो और फांसी हो जो किया है। কুলতলিতে ধর্ষণ খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে, একযোগে বিরোধীদের আক্রমণের মুখে শাসক দল। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4-এ পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। আরজিকরের ঘটনা ঘটার পর প্রত্যেকটি দিন বাংলায় যেভাবে অতিবাহিত হয়েছে, রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট অনেক বেশি সজাগ থাকার দরকার ছিল তার পুলিশ বাহিনী। আমি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। পাল্টা বিরোধীদের কটাক্ষ তৃণমূলের। আরজিকর কাণ্ডেও আপনারা দেখেছেন 24 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআই আর নতুন কিছু করতে পারেনি। এখানেও পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাহলে পুলিশ নিষ্ক্রিয় বলা যায় কি করে? ঘটনা একটা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা।
রাজ্যে 355 ধারা প্রয়োগের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রবিবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলিতে থানা ঘেরাও বিজেপি। এদিকে নাবালিকার দেহ বিকেলে কাঁটাপুকুরে পৌঁছলে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম বিজেপি। পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগে বিক্ষোভ। কলকাতার টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা। প্রাথমিকভাবে অনশনে 6 জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। অনশন মঞ্চে সিসিটিভি থাকবে, হবে লাইভ স্ট্রিমিং। প্রাথমিকভাবে অনশনে 6 জুনিয়র ডাক্তারেরা তারা আমরণ অনশনে বসলেন এবং জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করেছেন তারা। আপনারা জানেন এই কর্মসূচি তারা যে মেট্রো চ্যানেলে করছেন এবং তার জেরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে না বলা হয়েছিল। তার কারণ এখন পুজো চলছে এবং ধর্মতলা এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই যানজট হতে পারে এবং তার জন্যই না বলা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে জুনিয়র ডাক্তারেরা তারা মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু করে দেয় এবং তারা অনড় থাকেন যে তারা এইখানেই কর্মসূচি চালাবেন এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা বসেন। প্রাথমিকভাবে অনশনে 6 জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করেন জুনিয়র ডাক্তারেরা। যদিও পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে এই জায়গায় কোনোভাবেই অনশন করা যাবে না, কোনো ধর্ণা কর্মসূচি করা যাবে না, কিন্তু তারা তাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা তারা তাদের যে 10 দফা দাবি তারা যেটা রেখেছিলেন এবং 24 ঘন্টা সময় দিয়েছিলেন সরকারকে, এই 24 ঘন্টার মধ্যে নিরাপত্তার বিষয়টা, পাশাপাশি আরজি করের যে ঘটনা তার বিচার, এই সমস্ত কিছু না হলে তারা আমরণ অনশন করবেন বলে জানিয়েছিলেন। আর এবার সেই অনশনের পথেই তারা পা বাড়ালেন এবং আমরণ অনশনে বসলেন প্রাথমিকভাবে 6 জুনিয়র ডাক্তার। তাদের মধ্যে 3 জনই মেডিকেল কলেজের ডাক্তার এবং আরো বিভিন্ন কলেজের ডাক্তারেরা রয়েছেন। দুটো পয়েন্টে আমরা অনশন তুলব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। যারা যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছেন এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, তো তারা সেইভাবে ডিউটিটা কারোর শরীর খারাপ হলে দায় কাদের উপর দেবেন? যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। हम लोग जब हम कोई भी बात रखते हैं उसमें हमेशा ट्रांसपेरेंसी का मांग करते हैं। जो मांग हम करते हैं, जो मांग वो नहीं पूरा कर पाए, वो मांग हम पूरा करेंगे ट्रांसपेरेंसी दिखा के। और हमें ये भी दिखाना पड़ेगा कि हम लोग बस खाली बात नहीं करते हैं। हम लोग यहाँ पे ट्रांसपेरेंसी दिखा के जो भी हंगर स्ट्राइक है वो मेन बात यही दिखाना चाहते हैं। इसमें हमारे पास कुछ भी छुपाने का नहीं है। जी, सीसीटीवी कैमरा लाइव रहेगा। यहाँ पे हम लोग सब जितने भी 6 जन बैठेंगे उनके ऊपर का, ताकि कभी भी कोई भी उंगली ना उठा पाए, उसका हम लोग पूरा देखेंगे। এখন সময় আরো একটি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভেসেল কর্মীদের কর্মবিরতির দাবি মতো বোনাস না পাওয়ার জন্যই এই কর্মবিরতিতে তারা আসছেন। অর্থাৎ ভেসেল যে কর্মীরা রয়েছেন তারা এই পুজোর আগে বোনাসের দাবি করেছেন এবং তারা বোনাস পাননি এবং সেই কারণেই তারা তাদের কর্মবিরতি করছেন। কাকদ্বীপ এবং সাগরের কচুবেরিয়ার মধ্যে যারা ভেসেল পরিষেবা দিয়ে থাকেন তারা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা।
ভোগান্তিতে তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ভেসেল পরিষেবা যেভাবে বন্ধ রাখা হয়েছে, পাশাপাশি তারা কর্মবিরতির কথা বলছে, মূলত তাদের দাবি কি রয়েছে? একদমই, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো রাজ্য সরকারের ভূতল পরিবহন নিগমের অধীন 120 জন কর্মী গতকাল সন্ধ্যে থেকেই গঙ্গাসাগরের যে কচুবেড়িয়া ভেসেল ঘাট সেখানেই তারা আন্দোলন চালায়। তাদের মূলত দাবি যে তাদের দাবি মতো পুজোর যে বোনাস, সেই বোনাস তারা পাচ্ছে না। দাবি মতন পুজোর বোনাস মিটিয়ে দেওয়ার দাবি তুলেই তারা এই আন্দোলনে যোগ দেয় এবং পাশাপাশি কিন্তু গতকাল সন্ধ্যে 7টা থেকেই কচুবেড়িয়া এবং লট নাম্বার 8-এর যে যাওয়া আসার ভেসেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় এবং যার জেরেই তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের যে স্থানীয় বাসিন্দারা যারা প্রতিনিয়ত যাতায়াত করে চরম ভোগান্তিতে পড়েছে। রাতভর হাজার হাজার তীর্থযাত্রী থেকে সাগরদ্বীপের মানুষজন কচুবেড়িয়া এবং লট নাম্বার 8-এর দু প্রান্তে অপেক্ষারত থাকার পর কাকদ্বীপ মহকুমা শাসকের পক্ষ থেকে স্পেশাল বার্জে করে তাদেরকে পারাপার করানো হয়। অন্যদিকে আজ সকালেও একই দাবিতে ভেসেল কর্মীরা তারা কিন্তু কর্মবিরতিতে অনড় রয়েছে এবং যেমনটা সূত্রের খবর, আজ মহকুমা শাসকের পক্ষ থেকে এই আন্দোলনকারী 120 জন ভেসেল কর্মীকে নিয়ে বিশেষ বৈঠক করা হবে এই সমস্যা সমাধানের জন্য এবং আন্দোলনকারীদের যেমনটা দাবি যে তাদের যতক্ষণ না এই দাবি মতন বোনাস তারা পাচ্ছে এবং তাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি তুলবে না। যদি আজকের মহকুমা শাসকের ডাকা বৈঠকে তাদের সমস্ত দাবি দাবা পূরণ হয় তবে গিয়ে কিন্তু পুনরায় ভেসেল পরিষেবা তারা চালু করবে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে কাকদ্বীপে এবং তার জেরে তীর্থযাত্রী থেকে স্থানীয় মানুষজন তাদের ভোগান্তির হচ্ছে এমনটা জানা যাচ্ছে। তবে তারা দাবি না মানা হলে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভেসেল কর্মীরা। পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের জেরে নাজেহাল পুজো উদ্যোক্তা সহ মণ্ডপ কর্মীরা। বৃষ্টি নিয়ে রীতিমতো চিন্তায় একাধিক পুজো কমিটির কর্তার। কলকাতার মতোই রাজ্যের বিভিন্ন জেলায় পুজো কর্তারা এখন পঞ্চমী থেকে পুজোর উদ্বোধন সারেন, তাই হাতে সময় প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে নেমেছে বৃষ্টি। নিম্নচাপ বিরাজ করছে পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকার ওপর, যার জেরে মহালয়া থেকে আকাশের মুখ ভার। একই সঙ্গে চিন্তার ভাঁজ একাধিক পুজো উদ্যোক্তাদের কপালে। সকাল থেকেই মুখ ভার আকাশে, কখনো ঝিরিঝিরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আর তাতেই নাজেহাল পুজো মণ্ডপের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বৃষ্টির জেরে ভিজে মাটিতেই মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে জগৎবল্লভপুরের বড় খামারে। 31তম বছরে তাদের পুজোর থিম উমা এলো ঘরে। উদ্যোক্তারা জানিয়েছেন বৃষ্টির কারণে মণ্ডপে কাজে বিঘ্ন ঘটেছে। কোথাও মণ্ডপের দেওয়ালে যত্ন করে বসানো টেরাকোটার কারুকাজ খসে গিয়েছে, আবার কোথাও খড়ের চালা ভিজে জবজবে। তবে আবহাওয়ার কারণে থেমে থাকছে না কাজ। স্যাঁতসেঁতে পরিবেশে পাখা চালিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই অবস্থা বর্ধমান শহরের জোড়ামন্দির ও বর্ধমান 4 নম্বর ওয়ার্ডের মণ্ডপে। নিম্নচাপের জেরে বেশ চাপে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। বৃষ্টির কারণে একই কাজ করতে হচ্ছে বারবার। কখনো আবার মণ্ডপ থেকে খুলে যাচ্ছে সাজসজ্জা। এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে টানা 2 মাস ধরে চলছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মার্কনি দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। 35 জন শিল্পী কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন মণ্ডপ। চারিদিকে সবুজ পাহাড়, তার মাঝে এই বিষ্ণু মন্দির। হুবহু যেন কর্ণাটকের বিষ্ণু মন্দিরের পরিবেশ। কার্তিক, গণেশ সহ ছেলেমেয়েদের নিয়ে নৌকোয় চড়ে পুজো মণ্ডপের পথে মা দুর্গা। ডিবিসির ছাড়া জল আর নাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে ঘাটালের একাধিক গ্রাম। এখন জল কমলেও পুরোপুরি ছন্দে ফেরেনি ঘাটাল। সেই দৃশ্যই ধরা পড়ল শিলাবতীতে। বানভাসী পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা সহ হুগলিরও বেশ কিছু এলাকা। ঘাটাল পুর এলাকার নিশ্চিন্দপুর থেকে দেবী মূর্তি নৌকোয় চাপিয়ে ঘাটালের শিলাবতী নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি জেলার বন্দরের উদ্দেশ্যে। কলকাতা টিভি। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি, নামখানা, সাগর এবং পাথর প্রতিমা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া। আজও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। আপনাদের জানিয়ে রাখি, যে পরিস্থিতি অর্থাৎ আবহাওয়ার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। নামখানাতে শুরু হয়েছে, সাগরে শুরু হয়েছে, পাথর প্রতিমাতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইছে এবং আজকেও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। আপনাদের জানিয়ে রাখি, নামখানাতে, সাগরে, পাথর প্রতিমার এই পরিস্থিতি
নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উপকূলের এলাকাগুলিতে ঝোড়ো হাওয়াও বইছে। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে যে বৃষ্টি চলছে, সেই আবহাওয়ার পরিস্থিতির কথা তোমার থেকে আপডেট নেব এবং জানবো যে এই বৃষ্টির যে আর কতদিন পর্যন্ত চলবে বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। সুদীপ্ত, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ আর নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ আজ রবিবার দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। সকাল থেকে জেলার আকাশ একেবারেই কালো মেঘে ঢেকে রয়েছে। জেলার নামখানা, ফেজারগঞ্জ, সাগর, পাথর প্রতিমা সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টির পাশাপাশি জেলার বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎও জারি রয়েছে। সেই সঙ্গে নদী এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে আজও উত্তাল রয়েছে সমুদ্র। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে টানা এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যার জেরে কিন্তু পুজো কমিটিগুলোর মাথায় হাত, কারণ জেলার বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত পুজো কমিটিগুলো তাদের মণ্ডপের কাজ সুসম্পন্ন করে উঠতে পারেনি। সেক্ষেত্রে পুজোর সব আয়োজন শেষ করতে যথেষ্ট হিমশিম পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে একেবারেই মূলত মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, বীরভূম, নদিয়া, 2 বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গ বলা যেতে পারে গোটা বঙ্গ জুড়ে একেবারেই কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট কমবে এবং আবহাওয়া উন্নতি হবে। তবে এই মুহূর্তে এই যে পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি বা নিম্নচাপের কারণে দুর্যোগ থাকলেও পুজোর দিনগুলিতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পুজোর দিনগুলিতে কিছু কিছু জায়গায় কয়েক পশলা হালকা মাঝারি বেশ, অনেক ধন্যবাদ কোয়েল, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি এখনো চলছে এবং এই বৃষ্টি এখনো চলবে বলে জানা যাচ্ছে। পানিহাটিতে ফের টাকা নিয়ে জুলুমবাজি এবং আবাসনের আবাসিকের থেকে 60,000 টাকা চাওয়ার অভিযোগ উঠছে এবং এই অভিযোগ করছেন আবাসনের পক্ষ থেকে। কমিটির বিরুদ্ধে টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনা তদন্তে খড়দহ থানার পুলিশ। পানিহাটিতে ফের এই যে পুজোর চাঁদা, মূলত পুজোর চাঁদা নিয়েই এই গন্ডগোল। আবাসনের আবাসিকদের থেকে 60,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। যদি এই টাকা না দেওয়া হয় তাহলে সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে, তালায় নিয়ে চলে যাওয়া হবে, এমনটা বলা হয়েছে। অর্থাৎ এক প্রকার হুমকি দেওয়া হয়েছে, টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে, টাকা না দিলে তালা এবং সিসিটিভি খুলে নিয়ে যাওয়া হবে বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। পানিহাটিতে ফের এই পুজোর চাঁদা নিয়ে যে অভিযোগ উঠছে এবং আবাসনের আবাসিকের থেকে 60,000 টাকা চাওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, পানিহাটির যে খবর উঠে আসছে ক্লাবের পক্ষ থেকে এক প্রকার হুমকি তো বলা চলে সেক্ষেত্রে। হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পানিহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যে শিশিরকুঞ্জ আবাসন রয়েছে সেখানে একটি কমিটি রয়েছে এবং যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ী কিন্তু গ্রাউন্ড ফ্লোরটি গত 1 মাস আগে কিন্তু রেজিস্ট্রি করেছেন। ফলত তিনি যখন তার নিজস্ব ফ্ল্যাট, কেনা ফ্ল্যাট, সেখানে যখন তিনি প্রবেশ করতে যাবেন সেই সময় সেই কমিটির লোকেরা দেখা যায় তাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? কারণ যখন ব্যবসায়ী জানতে চান তখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয় আপনাকে 60,000 টাকা দিতে হবে। তখন ব্যবসায়ী জিজ্ঞাসা করে যে কেন আমি 60,000 টাকা দিতে যাবো? কমিটির লোকেরা বলেন যে মেনটেনেন্স চার্জ। বলছে আমি তো গত মাসে ফ্ল্যাট রেজিস্ট্রি করলাম, তার বদলে এত টাকা মেনটেনেন্স চার্জ কখনো কি হতে পারে? এই দাবি পুরোপুরি অযৌক্তিকপূর্ণ বলে দাবি করে ব্যবসায়ী এবং তখনই তার উপরে অকথ্যভাবে অত্যাচার করা হয় এবং মেন্টালি ফিজিক্যালি তাকে হ্যারাসমেন্ট করা হয় বলে অভিযোগ রয়েছে ফ্ল্যাট কমিটির বিরুদ্ধে। এবং জোর করে সেই 60,000 টাকা না দেওয়ার ব্যবসায়ী তার ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোর, যেটা তার নিজস্ব কেনা এবং রেজিস্ট্রি করা, সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তালা লাগিয়ে দেন সেই ফ্ল্যাট কমিটির লোকেরা এবং এটাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং খড়দহ থানায় কিন্তু অভিযোগ দায়ের করে সেই ব্যবসায়ী। পরবর্তী যখন ফ্ল্যাট কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তখন সংবাদ মাধ্যমকে ফ্ল্যাট কমিটি বলে যে এখন এই বিষয়টি কোর্টের বিচারাধীন রয়েছে, ফলত ব্যবসায়ী যদি কিছু অভিযোগ থাকে সেটা গিয়ে কোর্টে গিয়ে বলতে বলি। তবে বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।